এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আজকের এই মুভিটা 1947 সাল থেকে 1971 সালকে ঘিরে নির্মিত। আর যেহেতু এই মুভিটা ইন্ডিয়ান পরিচালক দ্বারা তৈরি, তাই মুভিটার ভেতরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা বলাই বাহুল্য। তবে যেহেতু আমি বিভিন্ন অ্যাকশন মুভিগুলোকে এক্সপ্লেন করি, তাই ভাবলাম এটাকেও নিয়ে আসা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ইনফরমেশন, প্রত্যেকটি মুভি একটি কাল্পনিক ধারণা দিয়ে তৈরি, তাই এগুলোর সাথে বাস্তবের খুব একটা মিল নেই। আশা করব সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়, যেমন 1947-এর ব্রিটিশ বিদ্রোহের পরে দুটি আলাদা দেশের উৎপত্তি ঘটে, ভারত এবং পাকিস্তান। তবে এই পাকিস্তান আবার দুটি দেশে বিভক্ত ছিল, একটি ছিল পূর্ব পাকিস্তান এবং আরেকটি ছিল পশ্চিম পাকিস্তান। যেহেতু পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা এবং আয়তনে বেশি, এই জন্য তারা পূর্ব পাকিস্তানকে তাদের গোলাম ভাবতে শুরু করে, আর যেটাকে আজকে আমরা বাংলাদেশ হিসেবে চিনি। তারা বাঙালিদের উপরে বিভিন্ন নিয়ম কানুন চাপিয়ে দেয়, কিন্তু বাঙালিরা এটা বেশি দিন সহ্য করে না। একসময় বাঙালিদের মধ্যে বেশ কয়েকজন নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। তারা নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তান তাদের এই ক্ষমতা অর্জনকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না, যার ফলশ্রুতিতে বাংলাদেশে একটি ব্যাপক বিদ্রোহ তৈরি হতে থাকে। তখন ইয়াহিয়া খান তখনকার সবচাইতে জনপ্রিয় নেতা শেখ মুজিবুরকে কারাগারে নিক্ষেপ করে। পাশাপাশি ঢাকার মধ্যে একটি ভয়াবহ গণহত্যা চালানো হয়। তাদের বিরুদ্ধে যারাই কথা বলছিল, হানাদার বাহিনীরা তাদেরকে নৃশংসভাবে হত্যা করতে থাকে, যার ফলে বাঙালিরা তাদের জীবনকে বাঁচানোর জন্য ভারতে গিয়ে আশ্রয় নেয়। আর এখান থেকে শুরু হয় মুভির মেন স্টোরি লাইন। মুভিটি শুরু হয় এবং আমরা বেশ কয়েকজন ভারতীয় স্টুডেন্টকে দেখি, যারা পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় এসে মিছিল করছে। আসলে এরা সবাই বাংলাদেশের পক্ষে ছিল। আর এখানেই আমরা রাধা নামের একটি মেয়েকে দেখি। রাধা অনেক মেধাবী একজন স্টুডেন্ট, আর এই সবকিছু অনির্বাণ দূর থেকে দেখছে। অন্যদিকে আমরা বাঙালিদেরকে দেখি, যারা পাকিস্তানিদের সাথে লড়াই করার জন্য অস্ত্র ট্রেনিং নিচ্ছে, যাদের সাথে ছোট ছোট ছেলে মেয়েরাও। আসলে বাঙালিদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা যে কোনো কিছুর বিনিময় হলেও বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে চায়। আর এদিকে আমরা রাধাকে দেখি, যে এখন ক্লাসের মধ্যে, তবে সে লেকচারের দিকে মনোযোগী না হয়ে তার খাতার মধ্যে অদ্ভুত কিছু একটা লিখছে। প্রফেসর যখন এটা দেখে, সে তাকে লাইব্রেরির মধ্যে নিয়ে আসে। আর এখানেই আমরা অনির্বাণকেও দেখি। প্রফেসর তখন অনির্বাণকে বলে, তুমি এই কাগজটাকে পড়ো। অনির্বাণ তাকে বলে, এখানে তো আপনার বিষয়ে লেখা, আপনি ভালো এবং আপনি পৃথিবীর সবচাইতে ব্রিলিয়ান্ট একজন টিচার। প্রফেসর এগুলো শুনে প্রচন্ড খুশি হয়। কিছুক্ষণ পর রাধা যখন বাইরের দিকে আসে, তখন আমরা এটা জানতে পারি রাধা আসলে প্রফেসরের বিষয়ে খারাপ খারাপ কথা লিখেছিল, কিন্তু অনির্বাণ তাকে বাঁচিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমরা রাশিয়া এবং ভারতের কয়েকজন সামরিক অফিসারকে দেখি, যারা একটি ট্যাঙ্ক নিয়ে আলোচনা করছে। আসলে এটা এমন একটি ট্যাঙ্ক যেটা মাটিতেও চলতে পারে, আবার পানিতেও চলতে পারে। আর এই সব কিছুকে পরীক্ষা করার জন্যই কয়েকজন সেনাকে পাঠানো হয়। আর এখানেই আমরা এই মুভির লিড ক্যারেক্টার বাল্লিকে দেখি। তারা যখন ট্যাঙ্কটাকে পর্যবেক্ষণ করছিল, তখন বাল্লি তার কমান্ডারকে বলে, এরকম আস্তে আস্তে চালিয়ে কোনো রকম মজা আসছে না, মনে হয় গতিটা একটু বাড়ানো উচিত। তার কমান্ডার তাকে বলে, আমাদেরকে যতটুকু করতে বলা হয়েছে আমরা ঠিক ততটুকুই করব। তার এই কথাবার্তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি বাল্লি মোটেও সাধারণ কেউ না, ও খুবই চঞ্চল। এভাবেই তারা যখন ট্যাঙ্কটাকে নিয়ে পানির মধ্যে নামে, তখন বাল্লি তার এক সহকর্মীকে বলে, এটাই হচ্ছে আমাদের প্রথম ট্যাঙ্ক, যেটা মাটিতেও চলতে পারে আবার পানিতেও চলতে পারে, তাই আমি এটাকে পিপ্পা বলে ডাকবো। কিছুক্ষণের মধ্যেই তাদের সকল পরীক্ষা শেষ হয়। তখন জেনারেল তাদেরকে ফিরে আসার জন্য বলে, কিন্তু এখানে আমরা বাল্লিকে দেখি যে অর্ডার অমান্য করে ট্যাঙ্কটাকে আরো গভীরের মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন আমরা তার সহকর্মীদেরকে দেখি, যারা প্রচন্ড ঘাবড়ে যায়, কিন্তু বাল্লি ট্যাঙ্কটাকে কোনো রকমে কিনারায় নিয়ে আসে। যেহেতু তাদের এই পরীক্ষাটা সফলভাবে পরিচালিত হয়, এই জন্য তাদের ডিলটাও ফাইনাল হয়। আর তখনই আমাদেরকে বাল্লির পুরো পরিবারটাকে দেখানো হয়, যেখান থেকে আমরা এটা জানতে পারি রাধা বাল্লিরই বোন। আর অন্যদিকে তার বড় ভাইও একজন দক্ষ সেনা অফিসার। কিছুক্ষণ পরে আমরা বাল্লিকে দেখি, সে যখন বাড়িতে ফিরে আসে, তখন আমরা এটা জানতে পারি রাধার বিয়ের কথা চলছে, কিন্তু বাল্লি
ওই হবু বরের সাথেই ঠাট্টা করতে শুরু করে, কিন্তু রাম এগুলোকে কোনো রকমে সামলায়। পরবর্তীতে আমরা রামকে দেখি যে বাল্লিকে প্রচন্ড রাগারাগি করছে। সে তাকে বলে, তুমি এত বড় হয়ে গেছো, এখনো বোধ বুদ্ধি হয়নি, তোমার আর একটু ম্যাচিওর হওয়া দরকার। বাল্লি তাকে বলে, আমার তোমার জ্ঞানের প্রয়োজন নেই। তখন তার বড় ভাই তাকে বলে, আমি তোমার বিষয়ে এটাও জানতে পেরেছি, তুমি তোমার কমান্ডারের কথাও শুনো না, তোমার এই বিষয়টা নিয়ে সবাই কথা বলছে। আর আমি এটাও জানতে পেরেছি, যদি ওনারা তোমার বিষয়ে কোনো রকম দোষ খুঁজে পায়, তাহলে তুমি গ্রাউন্ডে গিয়ে কোনোদিনও দেশের জন্য লড়তে পারবে না, তোমাকে সবসময় ক্যাম্পেই বসে থাকতে হবে। কিছুক্ষণ পরে আমরা রাধাকে দেখি যে বাল্লির কাছে আসে এবং তাকে বলে, আমার ওই ছেলেটাকে একদমই পছন্দ না, এখন আমি এটাই বুঝতে পারছি না আমার কি করা উচিত। কিছুক্ষণ পরে আমরা রামকে দেখি যে সবাইকে একটি চিঠি পড়ে শোনাচ্ছে, যেখানে লেখা ছিল, তোমাকে শীঘ্রই ক্যাম্পে ফিরে যেতে হবে। পরদিন সকালে আমরা রামকে দেখি যে তার পরিবারকে বিদায় দিয়ে আবারও ক্যাম্পের দিকে যায়। কিন্তু এখানে আমরা রাম এবং বাল্লিকার মধ্যে সম্পর্ক খুব একটা সুবিধার দেখি না। তারা সবসময়ই প্রচন্ড ঝগড়া করে, এমনকি বাল্লি তার বড় ভাইকে একদমই সহ্য করতে পারে না। সে তাকে এটা পর্যন্ত বলে, আমি পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হতাম যদি তুমি আমার বড় ভাই না হতে। কিন্তু রাম তাকে তেমন কিছু বলে না। পরবর্তীতে বাল্লি যখন তার ক্যাম্পে ফিরে যায়, তখন আমরা তার সিনিয়র অফিসারদেরকে দেখি যারা বাল্লিকে বলে, তুমি আর কখনো গ্রাউন্ড লেভেলে যেতে পারবে না, কারণ সেখানে আমাদের ডিসিপ্লিন সৈন্যের প্রয়োজন, তোমার মতো বাদুরের প্রয়োজন নেই, আজ থেকে তুমি এই ক্যাম্পের কাজগুলোকেই করবে। আর অন্যদিকে আমরা বাকি সৈন্যদেরকে দেখি যারা যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা বাল্লিকে দেখি যে তার ক্যাপ্টেনের কাছে যায় এবং তাদেরকে অনুরোধ করতে থাকে তাকে গ্রাউন্ড লেভেলে পাঠানোর জন্য। কিন্তু ক্যাপ্টেন তাকে বলে, আমি তোমার মধ্যে ডিসিপ্লিন খুঁজে পাইনি, তাই আমার কাছে মনে হয় তোমার ক্যাম্পেই থাকা ভালো, এখন থেকে তুমি ডিসিপ্লিনগুলোকে শিখবে। আর অন্যদিকে আমরা রাধাকে দেখি যার কাছে একটি সিক্রেট মেসেজ আসে। রাধা যখন ওই কোডগুলোকে ডিকোড করে, সে একটি অ্যাড্রেস সম্পর্কে জানে। এভাবে সে যখন ওই লোকেশনে যায়, তখনই আমরা সেখানে অনির্বাণকে দেখি। আসলে অনির্বাণে একটি সিক্রেট কমিউনিকেশন অথরিটির আন্ডারে কাজ করে। অনির্বাণ তখন রাধাকেও তাদের সাথে যোগ দেওয়ার জন্য বলে। তখন আমরা তাদের প্রধানকে দেখি যে রাধাকে বলে, তুমি চাইলে আমাদের সাথে কাজ করতে পারো, কারণ আমি তোমার বিষয়ে শুনেছি, তুমি যে কোনো কোডকে সহজেই ডিকোড করতে পারো। আর অন্যদিকে তুমি আর্মি পরিবারের সদস্য, তাই চাইলেই তুমি দেশের সেবা করতে পারো। রাধাও তাদেরকে হ্যাঁ বলে দেয়। আর এভাবেই তারা যখন একে অপরের সাথে কাজ করতে থাকে, তখন রাধা এটা জানতে পারে আসলে প্রফেসরই অনির্বাণের বাবা। রাধা এটা শুনে প্রচন্ড লজ্জা পায়, কারণ সে তার বাবার নামেই ওই বাজে কথাগুলো লিখেছিল। অন্যদিকে আমরা রামকে দেখি সে যখন তার ক্যাম্পের মধ্যে যায়, তখন তার ক্যাপ্টেন তাকে বলে, দেখো, আমরা যদি এই যুদ্ধটাকে জয়লাভ করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশের সাহায্যের প্রয়োজন, আর এই সাহায্যটা একমাত্র আমাদের মুক্তিবাহিনী করতে পারে। তাই তুমি এখন লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং মুক্তিবাহিনীদের সাথে দেখা করবে। পরদিন আমরা রাম এবং তার সহযোগীকে দেখি যারা বাংলাদেশে প্রবেশ করে। আর এখানেই আমাদেরকে তখনকার কিছু ভয়াবহ পরিস্থিতি দেখানো হয়। চারদিকে শুধু লাশের ছড়াছড়ি। কিছুক্ষণের মধ্যেই রাম মুক্তি ক্যাম্পে এসে পৌঁছায়। সে যখন সেখানকার ক্যাপ্টেনের সাথে কথা বলে, তখন ক্যাপ্টেন তাকে বলে, আমরা আপনাদেরকে সব দিক থেকে সাহায্য করব, কারণ আমরা ওদেরকে হারাতে চাই। অন্যদিকে আমরা বাল্লিকে দেখি সে যখন ক্যাম্পের মধ্যে ছিল, তখন তার একজন অফিসার তাকে বলে, তোমার জন্য একটি কাজ আছে। আসলে আমাদের এই ট্যাঙ্কগুলোতে শুধুমাত্র 3 জন লোক বসতে পারে, তাই আমরা চাই তুমি এমন একটা ব্যবস্থা করো যেটার ফলে একসাথে 4 জন বসতে পারে। অন্যদিকে আমরা এটাও জানি তুমি এই ট্যাঙ্কটার বিষয়ে অনেক বেশি ধারণা পেয়েছো, তাই একমাত্র তুমি এটাকে করতে পারবে। তখন বাল্লি তাদেরকে বলে, হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। কিছুক্ষণ পরে আমরা বাল্লিকে দেখি যে ওই ট্যাঙ্কটার ভেতরে বিভিন্ন মডিফাই করতে থাকে। আর অন্যদিকে আমরা রামকে দেখি যে এখন মুক্তিবাহিনীদের ক্যাম্পে সে সেখানকার বাচ্চাগুলোকে অস্ত্র চালানো শেখায়। কয়েকদিন পর আমরা একজন অফিসারকে দেখি যে বাল্লির সাথে দেখা করতে আসে। তখন বাল্লি তাদেরকে বলে, এখন আমরা 4 জন বসতে পারবো। এমনকি সে ওই ট্যাঙ্কটার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তখন ওই অফিসার বাল্লিকে বলে, তোমার তো যুদ্ধে থাকা উচিত, তুমি এখানে কি করছো? বাল্লি তাকে সবকিছু খুলে বলে।
তখন সেই অফিসার তাকে বলে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি শীঘ্র যুদ্ধে যাবে। পরবর্তীতে আমরা বাল্লিকে দেখি যে তার পরিবারের কাছে যায়, কিন্তু সে তার পরিবারের লোকদের কারোর সাথে দেখা করে না, শুধুমাত্র একটি চিঠি রেখে আবারও ক্যাম্পের দিকে ফিরে যায়। পরবর্তীতে আমরা তার পরিবারকে দেখি যারা ওই চিঠিটার মাধ্যমে এটা জানতে পারে বাল্লিও এখন যুদ্ধে। পরদিন বাল্লি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়, তখন সে প্রতিমধ্যে এমন অসংখ্য লোকদেরকে দেখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের জন্য এসেছে, আর এভাবেই সে তার পরবর্তী ক্যাম্পে যায়। আর অন্যদিকে আমরা রাধাকে দেখি যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পায়, যেটা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো। আর এই চিঠিটার মধ্যে এটা লেখা ছিল, তোমরা এখন মুক্তিবাহিনীদেরকে একেবারে শেষ করে দাও। পাশাপাশি সেখানে দুটো বড় বড় দেশের নাম লেখা, ইউএসএ এবং চায়না, সাথে একেবারে শেষে একটি অদ্ভুত ধরনের নাম, অ্যালিগেটর। সে যখন এগুলো তার অফিসারদেরকে জানায়, তখন অনির্বাণ তাদেরকে বলে অ্যালিগেটর ইয়াহিয়া খানকে বলা হয়। এভাবে সেখানে থাকা সবাই রাধার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়। আর অন্যদিকে আমরা মুক্তিবাহিনীদেরকে দেখি যারা ক্যাম্পের মধ্যে আনন্দ উৎসব করছিল। ঠিক তখনই তাদের উপরে অতর্কিত হামলা হয়। তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। যেহেতু রাম এবং তার বাকি সৈন্যরা ওই হামলাকারীদের সাথে বেশিক্ষণ টিকতে পারে না, এই জন্য তারা আগুন জ্বালিয়ে কোনো রকমে সেখান থেকে সরে আসে। কিন্তু যখনই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সবার মৃত্যু ঘটে। অন্যদিকে আমরা বাল্লি এবং তার বাকি সৈন্যদেরকে দেখি যারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আর তখনই আমাদেরকে ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে দেখানো হয়, যার সাথে একজন অফিসার দেখা করার জন্য আসে। সে তখন প্রাইম মিনিস্টারকে বলে, আমাদেরকে এখন পাকিস্তানকে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, কারণ পাকিস্তান তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। কিন্তু প্রাইম মিনিস্টার তাকে বলে, আমরা যদি এখন তাদের উপরে আগে হামলা করি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে এটা বড় ধরনের প্রভাব ফেলবে। তখন ওই অফিসার তাকে বলে, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমার একটি প্ল্যান আছে। আমরা আমাদের সৈন্যদেরকে লুকিয়ে বাংলাদেশের 10 কিলোমিটারের মধ্যে প্রবেশ করাবো। আমরা সেখানে এমনভাবে হামলা চালাবো যেটা বাইরের দেশেরা জানতে পারবে না। কিন্তু যখনই এটা ইয়াহিয়া খান জানতে পারবে, তারা নিশ্চয়ই আমাদের উপর হামলা করবে, আর তখনই আমরা বড় ধরনের হামলা চালাবো। কিন্তু বিদেশি শক্তি এটাই জানবে পাকিস্তানিরাই আমাদের উপরে হামলা চালিয়েছে। প্রাইম মিনিস্টারের এই প্ল্যানটা অনেক বেশি পছন্দ হয়। সে তাদেরকে এমনটাই করার জন্য বলে। পরবর্তীতে আমরা ভারতীয় সেনাবাহিনীদেরকে দেখি যারা লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আর অন্যদিকে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে দেখি তারা যখন মৃত ব্যক্তিদের উপরে লবণ দিচ্ছিল, তখন তারা রামকে জীবিত দেখতে পায়। তারা তাকে তাদের সাথে নিয়ে আসে। পরদিন সকালে আমরা বাল্লিকে দেখি যারা এখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছে। কিন্তু যেহেতু ইন্ডিয়ানরা ওই আধুনিক ট্যাঙ্কগুলোকে ইউজ করছিল, এই জন্য পাকিস্তানি সেনাবাহিনীরা বেশিক্ষণ টিকতে পারে না। তবে এই সংঘর্ষের মধ্যে বাল্লিদের ক্যাপ্টেন প্রচণ্ড আহত হয়, সে সেখানেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমরা বাল্লির সহকর্মীদেরকে দেখি যারা তাদের ক্যাপ্টেনের জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ করছে। বাল্লি যখন তার এক বন্ধুর সাথে দেখা করে, তখন সে বাল্লিকে জিজ্ঞাসা করে, তোমরা কি স্যারকে ফিরিয়ে আনতে পেরেছো? তখন বাল্লি তাকে বলে, ওরা এখনো গুলি চালাচ্ছে, তাই আমাদের ওখানে যাওয়া নিষেধ। তখন তার বন্ধু তাকে বলে, তুমি কবে থেকে আবার অর্ডার মানতে শুরু করলে? আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাল্লিকে দেখি যে ট্যাঙ্কটাকে নিয়ে আবারও সেদিকে যায় এবং তাদের ক্যাপ্টেনকে নিয়ে আসে। অন্যদিকে আমরা প্রাইম মিনিস্টার এবং ওই সেনা অফিসারকে দেখি যারা তাদের প্ল্যানটাকে নিয়ে কথা বলছে। সেনা অফিসার তখন প্রাইম মিনিস্টারকে বলে, আমাদের প্ল্যানটা ঠিকভাবেই কাজ করছে। আর তখনই আমরা এটা জানতে পারি পুরো পৃথিবীতেই নিউজ চ্যানেলের মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে পাকিস্তানি ভারতের উপরে প্রথমে হামলা চালিয়েছে। আর অন্যদিকে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে দেখি যারা রামকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ তারা এরকমটাই মনে করছিল রাম ভারতীয় গুপ্তচর। রামকে তারা এই জন্যই জিজ্ঞাসাবাদ করছিল কারণ তারা পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় ভারতীয়রাই প্রথমে গুপ্ত হামলা চালিয়েছে। ঠিক তখনই আমরা ইয়াহিয়া খানকে দেখি যে যুদ্ধের আহ্বান দেয়। আর অন্যদিকে ভারত সব দিক থেকে প্রস্তুত। বাল্লি যখন ক্যাম্পের মধ্যে ছিল, তখনই তার কাছে রাধার কল আসে। সে বাল্লিকে বলে, আমরা রামের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, মনে হয় ও এখন পাকিস্তানিদের হাতে বন্দী। আর তখনই আমরা বেশ কয়েকজন সেনা অফিসারকে দেখি যারা এমন একজন লোককে নিয়ে আসে যে নিজেকে পাকিস্তানি সৈন্য দাবি করছে। সে তাদেরকে বলে, আমি এক সময় পাকিস্তানিদের হয়ে কাজ করতাম, কিন্তু ওরা আমাকে মিথ্যাবাদী উপাধি দেয়।
এই জন্য আমি এখন আপনাদের সাথে কাজ করতে চাই। এমনকি সে তাদেরকে এটাও বলে, আপনাদেরই একজন সৈন্য পাকিস্তানিদের হাতে বন্দী, আপনারা চাইলে এটা ভেরিফাই করে দেখতে পারেন। তখন বাল্লি এগুলো শুনে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে। আর অন্যদিকে আমরা রাধা এবং অনির্বাণকে দেখি, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। আর এভাবেই তারা এটা জানতে পারে আমেরিকা পাকিস্তানিদেরকে সাহায্য করছে। তারা বিভিন্ন যুদ্ধ বিমানের মাধ্যমে ভারতীয়দেরকে তাদের দিকে ব্যস্ত রাখছে। আর অন্যদিকে তারা ঢাকাকে দখল করতে চায়। একদিকে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে দেখি, যারা রামের উপরে অমানবিক নির্যাতন চালায়। অপরদিকে আমরা বাল্লিদেরকে দেখি, যারা তাদের দিকে এগিয়ে আসছে। তারা যখন কিছুটা সামনের দিকে যায়, ঠিক তখনই বড় ধরনের একটি বিস্ফোরণ হয়। আর তখনই আমরা বেশ কয়েকজন মুক্তিবাহিনীকে দেখি, যারা ওই ট্যাঙ্কের সামনে আসে। কিন্তু বাল্লি তাদেরকে সবকিছু খুলে বলে। আর এভাবেই তারা একসাথে আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তারা যখন কিছুটা সামনের দিকে যায়, তখন তাদের ক্যাপ্টেন তাদেরকে বলে, এখানকার যে ব্রিজটা রয়েছে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখন বাল্লি তাকে বলে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আর এভাবেই তারা ওই ট্যাঙ্কগুলোকে পানির মধ্যে নামিয়ে দেয় এবং খুব সহজেই অপর পাশে চলে আসে। অন্যদিকে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে দেখি, তারা যখন রামকে প্রায় মেরেই ফেলবে, ঠিক তখনই একজন মুক্তিবাহিনী ওই পাকিস্তানি সৈন্যকে মেরে দেয়। আর এভাবেই রাম কোনো রকমে নিজেকে রক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাল্লিদেরকে দেখি, যারা ওই ক্যাম্পের কাছে চলে আসে। আর এভাবে সেখানে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়। বাল্লি তখন ওই ক্যাম্পটাকে উড়িয়ে দেয়, যার ফলে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে। কিছুদিন পরে আমরা বাল্লি এবং তার বড় ভাইকে দেখি, যারা আবারও বাড়িতে ফিরে আসে। তাদের মা তাদেরকে দেখে অনেক বেশি খুশি। আর এভাবেই 1971 সাল নিয়ে নির্মিত এই মুভিটি এখানেই শেষ হয়।